দেশের ৬০ জেলায় ছড়িয়েছে করোনা, আরও ৯ জনের মৃত্যু। ৭ জনই ৭০ মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪০-এ। নতুন সংক্রমিত ৩০৯ জন। করোনা রোধে হাইড্রোক্সিক্লোরোকুইন সহ ৪টি ওষুধ দেওয়ার সিদ্ধান্ত জাতীয় কমিটির। যথাযথ পরীক্ষা ছাড়া ব্যবহার ফলাফল নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রে কিট প্রস্তুত, নমুনা দেওয়া হলো মার্কিন সিডিসিকে। যাচাই ছাড়া গ্রহণ করা উচিত নয় বলছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। পোশাক কারখানা থেকে কাজে যোগ দেওয়ার নির্দেশে আবারও ময়মনসিংহ থেকে ঢাকামুখী শ্রমিকের স্রোত। স্থানীয় শ্রমিকদের চালুর আহ্বান বিজিএমইএর। এবং সুনামগঞ্জে পুরো ধান পাকতে সময় লাগবে আরও 10 থেকে 15 দিন। জলাবদ্ধতার পাহাড়ি ঢলের শঙ্কায় যথাসময়ে ঘরে তোলানে সংশয়। বাংলা সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। দেশের ৬০ জেলায় করোনা ছড়িয়ে পড়েছে। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৯ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪০ জনে। সংক্রমিত হয়েছেন আরও ৩০৯ জন। গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। পুরুষরা বাইরে বেশি বের হওয়ায় তাদের সংক্রমণের সংখ্যা বেশি বলেও এ সময় জানানো হয়েছে। সক্ষমতার তুলনায় দেশে এখনও সীমিত সংখ্যায় হচ্ছে নমুনা পরীক্ষা। শনাক্তের হার অনেকটাই নির্ভর করে পরীক্ষার সংখ্যার উপর। অভিজ্ঞতা বলছে বেশি পরীক্ষায় বেশি শনাক্ত। সুখবর হলো সাভার ও কুষ্টিয়ায় নতুন 2টি পরীক্ষা কেন্দ্র খুলেছে। শেষ 24 ঘন্টায় ৩,৪22টি নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা হয়েছে ৩,৩37টি। পরীক্ষাকৃত নমুনার মধ্যে শনাক্ত হয়েছে ৩০৯ জন। গতকাল শুক্রবার থাকার কারণে আমাদের 2-1টি বেসরকারি পিসিআর ল্যাব প্রতিষ্ঠান আমাদের রিপোর্ট প্রদান করেন নাই। আজকে আমাদের আরো 2টি প্রতিষ্ঠান যোগ হয়েছে। একটা ঢাকার মধ্যে সাভারে বিএলআরআই এবং কুষ্টিয়া মেডিকেল কলেজে আমাদের পরীক্ষা শুরু হয়েছে। আমরা যে টার্গেট রেখেছিলাম 28টি ল্যাব, তার মধ্যে সবগুলি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই। এ পর্যন্ত আমাদের কোভিড আক্রান্ত ব্যক্তি ৪,৯৯৮ জন। দুঃখের সাথে জানাই আমাদের গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 9 জন। নতুন মারা যাওয়া 9 জনের মধ্যে প্রথমবারের মতো নারীর সংখ্যা বেশি। পবিত্র রমজান মাসের প্রথম দিনে স্বাস্থ্যবিধিতে যোগ করা হয়েছে নতুন কিছু নির্দেশনা। লিঙ্গভেদের যে তথ্য দেই তাতে আজকে পরিবর্তন হয়েছে। আজকে দেখা যাচ্ছে যে মহিলা 5 জন এবং পুরুষ 4 জন। যতটা সম্ভব তেলে ভাজা এবং চর্বিযুক্ত খাবার পরিহার করুন। খাদ্য তালিকায় টাটকা ফল ও সবজির পরিমাণ বেশি রাখুন। ইফতারের পর পানি সহ তরল জাতীয় খাবার বেশি পান করুন। এখন পর্যন্ত কোভিড-19 মুক্ত আছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনা নিরাময়ে ক্ষেত্র বিশেষে হাইড্রোক্সিক্লোরোকুইন, ফেভিপিরাভির, এজিথ্রোমাইসিন, স্টেরয়েড ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ক জাতীয় কমিটি। শিগগিরই তা ন্যাশনাল গাইডলাইনে অন্তর্ভুক্ত করা হবে। তবে কার্যকারিতা নিয়ে বিশ্বব্যাপী মতভেদ থাকায় এমন ওষুধ কতটা কাজে আসবে তা নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। রাশিদ লিমনের রিপোর্ট। করোনা রোগীর চিকিৎসায় হাইড্রোক্লোরোকুইন, ফেভিপিরাভির, এজিথ্রোমাইসিন, স্টেরয়েড ব্যবহারের সুফল মিলেছে এমন তথ্য এসেছে বহু আগে। আবার বিতর্কও কম নেই। এদিকে দেশে এমন ওষুধ ব্যবহার হতে পারে এই ভাবনা থেকেই এরই মধ্যে তার উৎপাদনের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন। মজুদও রাখা হয়েছে এসব ওষুধ। এমন বাস্তবতা এসব ওষুধ রোগীদের ক্ষেত্রে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে করোনা বিষয়ক জাতীয় টেকনিক্যাল কমিটি। আমাদের ভেন্টিলেশন ফ্যাসিলিটি নেই। আমরা কমিটিতে বসে সিদ্ধান্ত নিয়েছি যে ভেন্টিলেশনে যেন না যাওয়া লাগে, এরকমভাবে চিকিৎসাটাকে রিওরিয়েন্ট করো। এই চিকিৎসাগুলো সম্পর্কে ভালো খারাপ দুদিকেই আছে, কিন্তু এখনও কনক্লুসিভ নয়, যেগুলো কাজ করে না। চাইলে এখন থেকেই তা ব্যবহার করার পরামর্শ বিশেষজ্ঞ প্যানেলের। আমরা রিওরিয়েন্টেশন অফ দি ন্যাশনাল গাইডলাইন্স করেছি। এটা খুব অল্প কয়েকদিনের মধ্যেই অ্যাভেলেবল হবে এবং অ্যাভেলেবল হওয়ার আগেও ডাক্তাররা এটা ব্যবহার করতে পারে। এসব ওষুধ ব্যবহারে একমত নয় গোটা বিশ্ব। তাই দেশে এখনই এমন পরীক্ষা নিরীক্ষা করা কতটা যৌক্তিক তা নিয়ে ভিন্ন মত আছে গবেষকদের। হাইড্রোক্সিক্লোরোকুইন একটি ঝুঁকিপূর্ণ ওষুধ বিবেচিত হওয়া উচিত
সেটাতে যে সুবিধার কথা সেই সুবিধাকে তার ঝুঁকির বিপরীতে মাপার কোনো সুযোগ বা সেরকম কোনো বড় গবেষণা এখনো হয়নি। কিছুদিন আগেই একটি রেমডেসিভির একটি অ্যান্টিভাইরাল বাদ গেল, কাছাকাছি একটি অ্যান্টিভাইরাল আবার সুপারিশ করা হচ্ছে, সেটার যে পক্ষে যথেষ্ট প্রমাণ যুক্তি নেই এখন আমাদের হাতে। শুধুমাত্র বলা যেতে পারে যে হ্যাঁ, অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহারের পেছনে বিভিন্ন জায়গায় কিছু শক্তিশালী পক্ষে কিছু যুক্তি আছে অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার করার পক্ষে। স্টেরয়েড ব্যবহার করার পক্ষেও একেবারে বিশেষ একটি আইসিইউতে থাকা রোগী ছাড়া বাকি রোগীদের ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহারের পক্ষে এখন পর্যন্ত তেমন কোভিড-19 রোগীদের ব্যবহারের পক্ষে বড় ধরনের কোনো গবেষণা প্রমাণ নেই। মহামারীর পর্যায় হলেও এমন ঢালাও সুপারিশ করার আগে আরেকবার ভেবে দেখার পরামর্শ এই বিশেষজ্ঞের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা শনাক্তে কিট তৈরি হয়েছে বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। কিটের নমুনা সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর প্রিভেনশন সিডিসির প্রতিনিধিরা। এদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে যথাযথ প্রক্রিয়ায় যাচাই না করে এই কিট কাউকেই হস্তান্তর করা উচিত হয়নি। আতিকুর রহমান তমালের রিপোর্ট। সারা বিশ্বেই সংকট রয়েছে করোনার কিটের। আবার যাও বা আছে সেসব কিটে শতভাগ সঠিক ফলাফল পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ বিস্তর। বিশ্বে করোনার দাপটের শুরু থেকেই কিট তৈরির চেষ্টা করে আসছে গণস্বাস্থ্য কেন্দ্র। শনিবার সরকারের কাছে সেই কিট হস্তান্তরের ঘোষণা দেয় গণস্বাস্থ্য। তাদের দাবি, তারা শতাধিক ব্যক্তির নমুনা সংগ্রহ করে উদ্ভাবিত কিটে সঠিক ফল পেয়েছেন। ঔষধ প্রশাসনের ওনারা বলছেন যে আজকে ওনারা আসতে পারবেন না। মন্ত্রী মহোদয়কেও অনুরোধ করেছিলাম, উত্তর পাইনি। আমরা আর্মি প্যাথোলজি ল্যাবরেটরিকেও আমন্ত্রণ জানিয়েছিলাম, অনুমতি পান নাই বলে আসতে পারবেন না। বিএমআরসি চেয়ারম্যান সাহেব ফোন করে আমাকে জানিয়েছেন উনি অসুস্থ। এ বিষয়ে যোগাযোগ করা হলে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানান, যথাযথ প্রক্রিয়া মেনে কাজ করছে না গণস্বাস্থ্য। আমরা বলেছি যখন অ্যাপ্রুভ হবে তখন আপনারা একটা অনুষ্ঠান করবেন, বড় করে অনুষ্ঠান করা যাবে, কোনো অসুবিধা নেই। বাট এখন তো এটা স্বীকৃত কোনো কিট না যে ওনারা হস্তান্তর করবেন। এটা এখনো ট্রায়াল পর্যায়ের একটা প্রোডাক্ট। হ্যাঁ, সেটাকে হস্তান্তর করা যায় হবে। আমরা চিঠিতে তাদের বলেছিলাম যে এটি করা সমীচীন হবে না, আপনারা এটা করবেন না। বিশেষজ্ঞরাও বলছেন, কিট বা এমন কোনো উপকরণ তৈরির পর তা ব্যবহারের আগে তৃতীয় কোনো পক্ষ বা থার্ড পার্টিকে দিয়ে পরীক্ষা করাতে হয়। বাংলাদেশে আইসিডিডিআরবি ও আইইডিসিআর সহ এমন 9টি থার্ড পার্টি রয়েছে। এছাড়াও সরকারের তরফে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, বিএমআরসি, ন্যাশনাল রিসার্চ এথিক্স কমিটি বা এনআরইসি সহ ওষুধ প্রশাসন অধিদপ্তর হয়ে অনুমোদিত হওয়ার পরই তা জনসম্মুখে আনার বিধান রয়েছে। যদি নাকি বিদেশ থেকে স্যাম্পল নিয়ে এসে পরীক্ষা করে দেখেছেন যে না কিট কাজ করে, উনি কার অনুমতি নিয়ে এই ধরনের হাইলি ইনফেকশাস স্যাম্পল বাংলাদেশে ঢুকিয়েছিলেন? আমাদের সংক্রমণ রোগ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করেছেন, সংক্রমণ রোগ সংক্রমিত করার ঝুঁকির মধ্যে দেশকে ফেলেছেন, এবং সেই কারণে আইনের আওতায় ওনার বিচার করা যায় কিনা সেটা তো বিবেচনার বিষয় বলে আমার কাছে মনে হয়। সংশ্লিষ্টরা বলছেন, করোনার কিট তৈরি অবশ্যই ভালো উদ্যোগ, তবে সেটি করতে গিয়ে জনস্বাস্থ্য হুমকিতে ফেললে তা হিতে বিপরীত হবার শঙ্কাই বেশি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। কোনো কিছু প্রাপ্তির আশায় নয়, বরং দায়িত্ববোধ ও মানব সেবার ব্রত হয়েই করোনা সংকটের এই সময়ে রোগীর পাশে থেকে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। তবে অনেক ক্ষেত্রে এই চিকিৎসকদেরই হতে হয় বঞ্চনার শিকার, শুনতে হয় নানা কটাক্ষ। বিশিষ্টজনরা বলছেন, বিপদের সময় বন্ধু হয়ে পাশে থাকা চিকিৎসকদের মনোবল বাড়াতে শুধু আর্থিক প্রণোদনা নয়, নিশ্চিত করতে হবে সামাজিক সুরক্ষাও। রাশেদ বাপির রিপোর্ট। এক জীবনে এর থেকে বড় প্রাপ্তি, বড় অর্জন আর কি বা হতে পারে? জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাঁচানোর প্রতিদান হয়তো মিলবে না কোনো কিছুতেই, তবে কিছুটা কৃতজ্ঞতা, কিছুটা ধন্যবাদ জানাতে দোষ কি? নিউ ইয়র্ক হাসপাতালের চিকিৎসক উমা মধুসূদন নিরলস সেবা শুশ্রূষায় একে একে সুস্থ করে তুলেছেন অনেক করোনা পজিটিভ রোগী। তাই তো রোগী ও তার স্বজনদের পক্ষ থেকে সামান্যই আয়োজন। হাসপাতালের কাজ সেরে বাড়ি ফিরতেই প্রতিবেশীদের অভ্যর্থনা, হয়তো ছোট্ট কটি কাগজে দু একটি শব্দ কিংবা বাক্য, তবে এর ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসা, লুকিয়ে থাকা সম্মান আর শ্রদ্ধাবোধ অমূল্য, অসীম। বিশ্বব্যাপী করোনা মহামারীকালে সম্মুখ সমরের যোদ্ধা আমাদের চিকিৎসকরাও। করোনা পজিটিভ স্বজনকে নিয়ে স্বজনই যখন আতঙ্কগ্রস্ত, তখন এগিয়ে আসছেন চিকিৎসক। আছে পরিবারের পিছু টান, মায়ার বন্ধন, কিন্তু সবার আগে মহান ব্রত, সবার আগে মানব সেবা। চেষ্টা থাকে একটা রোগীকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি পাঠানো। ঠিক এক সপ্তাহ আগে আমার কোভিড-19 পজিটিভ ধরা পড়ে। প্রতিদিন আমি এই অসুস্থ অবস্থায় প্রায় 60 থেকে 70 জন রোগীকে আমি টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।
যেদিন থেকে কোভিড-19 আমার নেগেটিভ হবে, আমি সুস্থ হব, সাথে সাথে আমি আমার কর্মস্থলে যোগদান করব ইনশাল্লাহ। সীমাবদ্ধ সম্পদের দোহাইয়ে অনেক সময় এই চিকিৎসকদের মেলে না পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী। তবুও এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি চিকিৎসা সেবা। তবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাওয়া মানুষগুলোকে কখনো কখনো শুনতে হচ্ছে বাড়ি ছেড়ে দিতে বাড়িওয়ালার হুমকি। এই জরুরি অবস্থায় আমরা যেন সর্বোচ্চ মনোযোগ দিয়ে আমাদের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মনোবলটি যেন ধরে রাখি। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে গিয়ে অনেক চিকিৎসকই আক্রান্ত হয়েছেন করোনায়। অনেকের নাম যুক্ত হচ্ছে মৃতের তালিকায়ও। সকল ঋণ যেমন শোধ করার নয়, তেমনি সকল কৃতজ্ঞতাও হয়তো ঢাকঢোল পিটিয়ে জানানোর নয়। তবে জীবাণুর বিরুদ্ধে অদম্য লড়ে যাওয়া সকল চিকিৎসা যোদ্ধাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানানো যেতেই পারে শ্রদ্ধা, ভালোবাসা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। কোভিড হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সেবাদানে আন্তরিক হওয়ার অনুরোধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল দুপুরে মন্ত্রণালয়ের নবগঠিত মিডিয়া সেলের প্রথম ব্রিফিংয়ে আক্রান্ত ডাক্তার, নার্সদের জন্য ঢাকায় বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনার কথাও জানানো হয়। এছাড়া 2000 চিকিৎসক ও 6000 নার্স নিয়োগের প্রক্রিয়া অনেক দূরে এগিয়েছে বলেও জানান আহ্বায়ক। করোনা সংকটের 1.5 মাসেরও বেশি সময় পার করে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠন করল আলাদা মিডিয়া সেল। সচিবালয়ে সেলের প্রথম সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান তাদের দায়িত্ব অপপ্রচার রোধ। কমিটি গঠন কিন্তু কোনো ডেভেলপমেন্ট না, বরঞ্চ সুষ্ঠুভাবে কাজগুলো সম্পাদন করে আমাদের মূল লক্ষ্য। বলা হয় কোভিড-19 আক্রান্ত চিকিৎসক ও নার্সদের জন্য মহাখালীতে ডিএনসিসি মার্কেটে বিশেষ হাসপাতাল হবে। সংকটাপন্ন পরিস্থিতিতে চিকিৎসকরা পাবেন হেলিকপ্টার সুবিধাও। আর অনুরোধ করা হয় রোগীদের কাছে গিয়ে সেবা দেওয়ার। দূর থেকে যদি কেউ ব্যবস্থা নেয়, ওটা কিন্তু আমরা অনুরোধ করব যে আপনারা পেশেন্টদের কাছাকাছি, যতটুকু কাছাকাছি যে চিকিৎসা দিলে ভালো হয় ততটুকু যেন আপনারা যান। বসুন্ধরা কনভেনশন সেন্টারে 2000 শয্যার হাসপাতাল 3-4 দিনের মধ্যেই প্রস্তুত হবে জানানো হয়। কিন্তু কোভিড হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের ব্যাপারে আশার কোনো কথা শোনাতে পারেননি এই কর্মকর্তা। এটা আসলে হঠাৎ করে রাতারাতি করে স্বাস্থ্য কর্তৃপক্ষের পক্ষে কিন্তু সেন্ট্রাল লাইন স্থাপন করা সম্ভব না। এটা হয়তো ভবিষ্যতের জন্য শিক্ষা, যে ভবিষ্যতে আমাদের হাসপাতাল যখন তৈরি হবে সেটা গভর্নমেন্ট অবশ্যই বিবেচনা করতে পারে। জরুরি অবস্থায় রাষ্ট্রপতিকে প্রদত্ত ক্ষমতা বলে শিগগিরই 2000 চিকিৎসক ও 6000 নার্স নিয়োগেরও কথা জানান মিডিয়া সেলের আহ্বায়ক। পোস্ট ক্রিয়েশনের যে নির্ধারিত পদ্ধতি, সেই পদ্ধতি অবশ্যই আমরা অবলম্বন করছি। একই সাথে আমরা সংবিধানে কিন্তু আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। পোশাক কারখানা থেকে কাজে যোগ দেওয়ার নির্দেশে ময়মনসিংহ থেকে আবারও দলে দলে ঢাকার দিকে যাচ্ছেন পোশাক শ্রমিকরা। গতকাল বিকেলে ময়মনসিংহের পাটগুদাম সেতু এলাকায় পুলিশ তাদের বাধা দিলেও রাতে অনেকে হেঁটেই রওনা দেন। হোসেন আলী তোলা ছবিতে হারুন রশিদের রিপোর্ট। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে পোশাক শ্রমিকরা ঢাকা যাওয়ার জন্য মহাসড়কের দিকে যেতে থাকে। বিকেলে শ্রমিকদের চাপ বাড়লে পাটগুদাম সেতু এলাকায় তাদের আটকে দেয় পুলিশ। তবে তারা ফিরে না গিয়ে চর কালীবাড়ি এলাকায় রাস্তার পাশে অবস্থান নেয়। রাতে পুলিশি তৎপরতা কমে গেলে অনেকে হেঁটেই ঢাকার দিকে রওনা হয়। পোশাক শ্রমিকরা জানান, রোববার সকাল 7টায় তাদের অফিসে যোগ দিতে বলা হয়েছে। তাই লকডাউনের মধ্যেই ঝুঁকি নিয়ে কর্মস্থলে রওনা দিয়েছেন তারা। প্রত্যেক ইংরেজ সবাই আপনারা ফোন দিয়েছে যে তোমরা অফিস খোলা চলে আসো, যদি চলে না আসো তাহলে তোমাদের চাকরি চলে যাবে। আমার অফিস থেকে মেসেজ আসছে, মেসেজে বলা হয়েছে 26 তারিখে সকাল 7টা থেকে ডিউটি। এখন যদি 7টায় না যাইতে পারি তাই আমার যে বেতন আছে, সামনে বোনাস আছে, এগুলা কে দিব? এত দূর থেকে আসছি, এখন না পারতেছি বাড়ির দিকে যাওয়ার জন্য, না পারতেছি আমরা যেখানে থাকবো সেখানে যাওয়ার জন্য। আমারে খালি বলছে যে কালকে ফ্যাক্টরিতে আসতে হবে, এখন পরবর্তীতে ডিসিশন তারা নিবে কি হবে। আমি বলছি যে কালকে থেকে ফ্যাক্টরি খোলা, এখন কোম্পানি ফ্যাক্টরি খোলা রাখছে, তারা আসবে কিনা বাড়ির থেকে এটা আমি জানি না। এদিকে নির্দেশনা না থাকায় ঢাকামুখী পোশাক শ্রমিকদের যেতে বাধা দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। গার্মেন্টস খোলা, এই মেসেজ তারা পায়া কালকে 7টা, আগামীকালকে থেকে তাদের ডিউটি, এই জন্য তারা ঢাকায় মুখে রওনা দিয়েছিল। আমরা এই তথ্য পেয়ে তাদেরকে এখান থেকে ফিরিয়ে দিচ্ছি। এর আগে চলতি মাসের 3 ও 4 তারিখ পোশাক শ্রমিকদের কারখানা খোলার কথা বলে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পায়ে হেঁটে ট্রাকে পিকআপে করে ঝুঁকি নিয়ে কর্মস্থলে গেলেও সে যাত্রায় আবার আসে বন্ধের ঘোষণা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।
এদিকে স্থানীয় শ্রমিকদের সীমিত আকারে কারখানা চালুর কথা বলেছেন ব্যবসায়ীদের গঠিত টাস্কফোর্সের প্রধান শফিউল ইসলাম মহিউদ্দিন। গতকাল মতিঝিলে বিসিসিআইয়ের কার্যালয়ে বিভিন্ন অ্যাসোসিয়েশন ও জেলা চেম্বারে ব্যবসায়ী নেতাদের অনলাইন সভায় বক্তব্য রাখেন তিনি। এদিকে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমএ শ্রমিকদের গ্রাম থেকে ঢাকা ও নারায়ণগঞ্জে না আসতে এক বিজ্ঞপ্তিতে আহ্বান জানিয়েছে। করোনার প্রকোপ ঠেকাতে ২৬ মার্চ থেকে চলা লকডাউনে অনেকটাই স্থবির দেশের অর্থনৈতিক কার্যক্রম। এমন অবস্থায় বিভিন্ন অ্যাসোসিয়েশন ও জেলা চেম্বারের ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রোজা উপলক্ষে রেস্তোরাঁগুলো থেকে পার্সেল সার্ভিস চালুর কথা বলছেন ব্যবসায়ীরা। গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় দৈনিক ৫০০ কোটি টাকার লোকসানের কথা জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ। সাপ্লাই চেইনকে সবার আগে খুলে দিতে হবে। ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন যে আমাদের শতকরা ৮৭% আমাদের এক্সপোর্ট ফল করেছে। আমাদের সরকারি যেসব হসপিটাল আছে সেখানে তো টেস্টিং এর ব্যবস্থা থাকতেই হবে, প্রাইভেট সেক্টরেও এইটা টেস্টিং এর ব্যবস্থাকে জোরদার করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে ৫ কোটি মানুষের খাবার সংস্থানে ২০,০০০ কোটি টাকার তহবিল গঠনের পরামর্শ দেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। অনেকগুলো ব্যবহার করতে অনেক ঝামেলা হবে, এগুলো প্রত্যেকটাকে রিভিউ করতে হবে, তা না হলে অভিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। দ্বিতীয়ত আমি যেটা বলবো যে পরিমাণ ঘোষণা করা হয়েছে সেটা শুরুর জন্য যথেষ্ট, কিন্তু শেষ করার জন্য যথেষ্ট, এটা বাড়াতে হবে। এ সময় ৫% সুদে বেতন শীট নিয়ে সোনালী ব্যাংক থেকে গণমাধ্যম কর্মীদের ৫ মাসের বেতন দেওয়ার দাবি জানান অ্যাডকোর সিনিয়র সহসভাপতি মোজাম্মেল বাবু। তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সহায়তা পেতে সঠিকভাবে প্রস্তাবনা দেওয়ার কথা বলেন। ৫ মাসের বেতন পাওয়ার জন্য সোনালী ব্যাংক থেকে স্পেশাল ফান্ড, ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপ, এটা আসলে হবে না। বোথ দ্য প্রিন্ট মিডিয়া এন্ড ইলেকট্রনিক মিডিয়া, এদের যে ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি হচ্ছে সেটা কিন্তু সরকারের কাছে আপনারা এটা ঠিক মতন প্লেস করতে পারেন নাই। বৈঠক শেষে পোশাক কারখানা সীমিত আকারে চালুর কথা জানান শফিউল ইসলাম মহিউদ্দিন। আশুলিয়া গাজীপুরের বাইরে যারা চলে গেছেন গ্রামের বাড়িতে, তাদেরকে আমরা নিরুৎসাহিত করেছি আসার জন্য, কিন্তু তাদের বেতনের পয়সাটি বিকাশ বা অন্যান্য যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের মিডিয়া আছে তার মাধ্যমে বেতনের পয়সাটি পৌঁছে যাবে। বৈঠকে প্রায় সবাই স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কার্যক্রম চালুর পক্ষে মত দিয়েছেন। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জের হাওরবাসী সারা বছরে একমাত্র ফসল ঘরে তোলা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন। একদিকে জলাবদ্ধতা, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের আশঙ্কা, অন্যদিকে ধান পাকার জন্য আরও ১০ থেকে ১৫ দিন অপেক্ষা করতে হবে। কৃষি বিভাগ বলছে এখন পর্যন্ত ৪৩ ভাগ জমির ফসল কাটা হয়েছে। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। সুনামগঞ্জ জেলায় চলতি বোরো মৌসুমে ২,২০,০০০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে ১,৬১,০০০ হেক্টর জমি রয়েছে হাওরে। আবহাওয়া অফিস বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য এপ্রিল মাসে ধান কাটার নির্দেশনা দেয়, কিন্তু বি-২৮ জাতের ধান মোটামুটি পাকলেও বি-২৯ জাতের ধান পাকতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লেগে যাবে। এরই মাঝে গত কদিনের টানা বৃষ্টিতে বিশ্বম্বরপুরে খরসার হাওরের নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। বছরের একমাত্র ফসল রক্ষায় কৃষকেরা কাঁচা পাকা ধান পানি থেকে তুলতে শুরু করেছেন। ক্ষতি হওয়ার কারণে আমরা চাচ্ছি যে কাঁচা ধান যতটুকু পারি আমরা ততটুকু নিয়ে ঘরে তুলে যেন আমরা খাবারটা ঘরে রাখতে পারি। বৃষ্টির পানির জন্য আমরা যতটুকু ভাড়া যায় দ্রুতভাবে খাটা যায়, আমাদের লাগে ভাড়া না কাটলে তো তুলে হয়ে যাবে। তাহলে আদা দিয়ে খাটা হয়েছে, এরপরে মনে যে ধান রয়েছে নিম্ন স্তরের ধান খাঁচা, মানে খাঁচাই মাঝে কাটা যায়, কিছু তোল হইতেছে। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় শনিবার পর্যন্ত হাওরে ৫৪ ভাগ জমির ধান কাটা হয়েছে। আমরা আর যদি মনে করেন ৩-৪ তারিখ পর্যন্ত সময় পাই তাহলে হাওরের ধান মোটামুটি উঠে পড়বে। চলতি বড় মৌসুমে জেলায় ১৪ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আকস্মিক বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য হাওরবাসী কাঁচা ধান ঘরে তুলতে শুরু করেছেন। শেষ পর্যন্ত সব ধান ঘরে তোলা সম্ভব কিনা তাই আতঙ্কের মধ্যে আছে গোটা সুনামগঞ্জবাসী। সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের খরচার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এদিকে করোনা সংকটে লক্ষ্যমাত্রা দ্বিগুণ বাড়িয়ে চলতি বোরো মৌসুমে ২০ লাখ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ থেকে সরাসরি কৃষকের কাছ থেকে 26 টাকা কেজি দরে ধান কেনা শুরু হবে। এবার পর্যাপ্ত মজুদ ও জেলা পর্যায়ে সংরক্ষণের ফলে ঘাটতির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে খাদ্য সচিব। অন্তত 3 মাসের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। হাওর অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই কৃষকের ঘরে উঠতে শুরু করেছে সোনালী ধান। এদিকে বোরো মৌসুম সামনে রেখে প্রতি বছর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি ধান চাল সংগ্রহের লক্ষ্যে একাধিক সভায় মিলিত হলেও এবার পরিস্থিতি ভিন্ন। করোনার কারণে সাধারণ ছুটি থাকায় কোনো সভা ছাড়াই খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য মন্ত্রণালয়। করোনার কারণে এবার ধান কেনার লক্ষ্যমাত্রা আগেরবারের চেয়ে দ্বিগুণ করা হয়েছে। রোববার থেকে 26 টাকা কেজি দরে 8 লাখ টন ধান, 7 মে থেকে 36 টাকা কেজি দরে 10 লাখ টন সিদ্ধ চাল, 35 টাকা কেজি দরে 1.5 লাখ টন আতপ চাল এবং 28 টাকা কেজি দরে 75,000 টন গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। দরিদ্র শ্রেণীর যে মানুষের খাদ্য সহায়তা দেওয়ার জন্য যে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য আমাদের কাছে রয়েছে। আমরা ইন্টারনাল যেমন প্রকিউরমেন্ট করছি, আমরা এক্সটার্নাল প্রকিউরমেন্ট করছি। গুদাম যেখানে আছে সেখানে আমরা 3 মাসের পরিমাণ খাদ্যশস্য সংরক্ষণ করেছি। এবার পুরো দেশের অর্ধেক জেলা থেকে অ্যাপসের মাধ্যমে ধান কেনার কথা থাকলেও প্রশিক্ষণের অভাবে মাত্র 22টি জেলা থেকে কেনা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। আমাদের ইচ্ছা ছিল 50% ডিস্ট্রিক্ট কমপ্লিট করা। করোনার জন্য আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে যে ট্রেনিং দেওয়াতে হয় সেটা কৃষকদের মধ্যে বা ইয়াদের মধ্যে ট্রেনিং দেওয়াতে পারিনি। গতবার তো আমরা নিয়েছিলাম বড় টাইমে 11.5 লক্ষ মেট্রিক টন চাউল আর 4 লক্ষ মেট্রিক টন ধান। এইবার প্রাথমিকভাবে 6 লক্ষ নিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আরো 2 লক্ষ মেট্রিক টন ধান বেশি কিন্তু 8 লক্ষ মেট্রিক টন ধান কেনবো। এদিকে 3 মাসের সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়ার পাশাপাশি অর্থনীতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্তত 3 মাসের জন্য আমাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে যে আমি এই সময়ের জন্যে আর আমার মানুষকে কিভাবে সহায়তা দেব। ভীষণ একটা স্বাস্থ্য ঝুঁকি রেখে অর্থনীতিকে স্বাভাবিক করা তো খুব কষ্টকর। সবচেয়ে ইফেক্টিভ হবে যদি আমরা চিহ্নিত করতে পারি সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো কোনগুলো এবং সেগুলোকে আমরা টোটালি আইসোলেট করে ফেলতে পারি। দীর্ঘমেয়াদে খাদ্য বিতরণে সারা দেশের জন্য একটি সুনির্দিষ্ট মডেল অনুসরণেরও পরামর্শ তাদের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে এখন পর্যন্ত 145 শিশু শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য ঝুঁকিতে আছেন গর্ভবতী নারীরাও। চিকিৎসকদের পরামর্শ, করোনার সময়ে শিশু, নবজাতক ও গর্ভবতী মায়েদের প্রয়োজন বাড়তি যত্ন। করোনার লক্ষণ দেখা দিলে তাদের পরিবারের অন্য সদস্যরা থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে। মার্জিয়া মোমোর রিপোর্ট। করোনা ভীতি ছুঁয়েছে সবাইকে। শঙ্কার বিষয়, কোভিড-19-এ বড়দের পাশাপাশি আক্রান্ত হচ্ছে শিশুরাও। দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের 3% শিশু, যাদের বয়স 10 বছরের নিচে। চিকিৎসকদের পর্যবেক্ষণ, পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে শিশুদের সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। শিশুদের স্পর্শের ক্ষেত্রে সতর্কতার পরামর্শ তাদের। এছাড়া খাবারের তালিকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন উপাদান রাখার। লকডাউন পরিস্থিতিটা বলছি, এটা প্রপারলি কিন্তু মানছেন না। এই না মানার ফলে শিশুরা সংক্রমিত হচ্ছে বেশি। শিশুদের ক্ষেত্রে বারবার হাত ধোয়ার অভ্যাসটা অবশ্যই আপনারা করবেন। এদিকে নিজের ও অনাগত সন্তানের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দুশ্চিন্তায় গর্ভবতী ও সদ্য মা হওয়া নারীরা। টিকাটা নিয়ে আমরা আসলে বেশি চিন্তিত, যেহেতু বয়স আজকে 21 দিন, 15 দিন যে বিসিজি টিকাটা দেওয়া হয় আমরা সেটা ব্যবস্থা করতে পারিনি। ফ্যামিলির সবাই, আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার মা বাবা সবাই টেনশনে আছে, কারণ আমি চেক আপে ঠিক মতো যেতে পারছি না। চিকিৎসকরা বলছেন, গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় সংক্রমণের ঝুঁকি বেশি। তাদের যে সুষম খাবার খাওয়া, একটু হালকা ব্যায়াম করা এবং ঘরের মধ্যে থাকা যতটুকু সম্ভব। প্রেগনেন্ট অবস্থা আপনি যদি মাথা ঘোরায়, চোখে ঝাপসা দেখেন, তাহলে অবশ্যই হাসপাতালে যোগাযোগ করবেন। যদি হাসপাতালে যেতেই হয় তাহলে কোন হাসপাতালে যাবেন কিংবা কিভাবে যাবেন সেই বিষয়টি আগে থেকে একটা পরিকল্পনার ভিতরে রাখা। বিশ্বের নবজাতক ও গর্ভবতী নারীরা করোনা ঝুঁকির তালিকায় বরাবরই প্রথম দিকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় শিশুরা এতদিন এ ঝুঁকির বাইরে ছিল, কিন্তু এখন দেশের শিশুরাও করোনায় আক্রান্ত হচ্ছে। এতে করে মা কিংবা শিশুর জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মার্জিয়া মোমো, সময় সংবাদ, ঢাকা। মাত্র 7 দিনেই দেশীয় প্রকৌশলীরা তৈরি করেছেন সেমি অটো ভেন্টিলেটর। মিনিস্টার হাইটেক পার্ক বলছে, মুমূর্ষু রোগীর চিকিৎসায় অত্যাবশ্যকীয় এই যন্ত্রটি সপ্তাহে 100 পিস উৎপাদন করার সক্ষমতা রয়েছে তাদের। সংকটের এই সময় এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে সরকার। পাশাপাশি মার্কিন প্রতিষ্ঠান
মেডট্রনিকের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছে আইসিটি মন্ত্রণালয়। জুবাইর ফয়সালের রিপোর্ট। দেশে ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সমান্তরালে প্রকট হচ্ছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র ভেন্টিলেটরের সংকটও। করোনায় মৃত্যুর হার নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকরা বরাবরই জোর দিচ্ছেন ভেন্টিলেটর আমদানি আর উৎপাদনে। সেখানেই এবার সুসংবাদ দিল দেশীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিনিস্টার গ্রুপ। প্রতিষ্ঠানটি বলছে চূড়ান্ত অনুমোদন পেলে প্রতি সপ্তাহে ন্যূনতম 100 পিস ভেন্টিলেটর তৈরি সম্ভব, যার দাম থাকবে 1 লাখ টাকার নিচে। 7 দিনের একটা অক্লান্ত পরিশ্রমে এটা একটা বাস্তবে রূপ দিয়েছি। কম্পোনেন্ট সোর্সিং অলরেডি হয়ে আছে, শুধু অনুমোদন পেলেই আমরা পড়াশোনা শুরু করতে পারবো। ভেন্টিলেটরটির নামকরণ করেছি সেফ লাইফ মিনিস্টার 2020। আমরা 75 থেকে 85,000 টাকার ভিতরে আমরা এটি দিতে পারবো। প্রাথমিকভাবে উৎপাদিত ভেন্টিলেটরের 10% ক্রয় করে বিভিন্ন হাসপাতালে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এফবিসিসিআই। এ উদ্যোগের প্রশংসা করছে আইসিটি মন্ত্রণালয়। আমরা চাচ্ছি যে আপনার এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাওয়ার পরপরই যাতে আপনার প্রথম প্রোডাকশনে আমরা 100 প্রোডাকশন করে আপনার বাংলাদেশ সরকারকে আপনার সহযোগিতা করব। মাইওয়ান ইতিমধ্যে তাদের নিজেদের একটা ভেন্টিলেটর তৈরি করেছে, সেটিও আমরা ক্লিনিক্যাল টেস্টের জন্য দিচ্ছি এবং মেডট্রনিকের যে ডিজাইন সেটাকে অনুসরণ করেও আমাদের বেশ অগ্রগতি হয়েছে। মেডট্রনিকের নকশায় এ মাসেই নিজেদের তৈরি ভেন্টিলেটর স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেবে দেশীয় আরেক প্রতিষ্ঠান ওয়ালটনও। সরকারি বেসরকারি পর্যায়ে কার্যকর সমন্বয়ের মাধ্যমে যে কোনো দুর্যোগ সফলভাবে মোকাবেলা করতে পারে রাষ্ট্র। করোনা আক্রান্ত রোগীর অতি প্রয়োজনীয় ভেন্টিলেটর মেশিন তৈরির মাধ্যমে যেন তারই প্রমাণ দিচ্ছে বাংলাদেশের বেসরকারি খাত। এই উদ্যোগ সফল হোক, দুর্যোগ পরবর্তী বিশুদ্ধ পৃথিবীতে উজ্জ্বল হয়ে থাকুক বাংলাদেশের নামও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, গাজীপুর। তারাবির নামাজের সময় জনসমাগম এড়াতে চট্টগ্রামে টহলের সময় বাড়িয়েছে সেনাবাহিনী। আগে সেনা সদস্যরা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অর্থাৎ 12 ঘন্টা টহল দিলেও এখন তা আরও 2 ঘন্টা বাড়িয়ে রাত 10টা পর্যন্ত করা হয়েছে। একইভাবে রাতে অযাচিত যানবাহন ঠেকানোর প্রস্তুতি নিচ্ছে সিএমপির ট্রাফিক বিভাগ। সাগরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে 26শে মার্চ থেকে দেশের অন্যান্য অঞ্চলের মতো চট্টগ্রাম নগরী ও জেলায় 2 শিফটে টহল দিয়ে যাচ্ছে সেনাবাহিনীর 10টি করে 20টি টিম। প্রথম পর্যায়ে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত একটি এবং দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত দ্বিতীয় শিফটে সেনা সদস্যরা টহল দিতেন। কিন্তু রমজানের তারাবি নামাজের সময় জনসমাগম এড়াতে এখন থেকে সেনা সদস্যরা রাত 10টা পর্যন্ত নগরীতে টহলে থাকবেন। এখন যেহেতু সরকারি আদেশ যে মসজিদে 10 জনের বেশি নামাজ পড়বে না, তো কিছু মানুষের অজুহাত থাকতেই পারে, এই জন্য আমরা চেষ্টা করছি যে রাতেরটা বেশি টাইম থাকার জন্য। একদিকে করোনা ভাইরাসের আতঙ্ক, অন্যদিকে শুরু হয়েছে পবিত্র রমজান। এর মাঝেও সরকারি বিধিনিষেধ অমান্য করে সাধারণ মানুষ রাস্তায় নামছে অযৌক্তিক যানবাহন। আইনশৃঙ্খলা বাহিনীও নানা সংকটের মুখে তাদের সামাল দিতে পারছে না। রোজার প্রথম দিনে গুরুত্বপূর্ণ মোড়গুলিতে সেনাবাহিনীর অবস্থান ছিল জোরালো, তবে কিছু কিছু মোড়ে তৎপরতা দেখা গেছে ট্রাফিক পুলিশের। কিন্তু সীমিত জনবল নিয়ে রাতের পরিস্থিতি সামাল দেওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুলিশের জন্য। যে সমস্ত জায়গায় লোক সমাগম ঘটার সম্ভাবনা আছে সেই সমস্ত জায়গায় আমাদের ডেভেলপমেন্ট আছে এবং আমরা সম্পূর্ণ সতর্ক থেকে নিজেরা নিরাপদ থেকে লোকজনকে নিরাপদ রাখার জন্য আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। এমনিতে সরকারি বিধিনিষেধের কারণে সন্ধ্যে 6টার পর থেকে প্রধান সড়কগুলিতে যানবাহন বা লোক চলাচল তেমন না থাকলেও পাড়া মহল্লাগুলি থাকছে অঘোষিত লকডাউনের বাইরে। স্বাভাবিক নিয়মের মতোই আড্ডা চলে সেখানে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চাহিদার তুলনায় বেশি মজুদ থাকায় রমজানে ছোলা ও খেজুরের কোনো সংকট হবে না বলে জানিয়েছে পাইকারি ব্যবসায়ীরা। কন্টেনার জটের কারণে ড্যামারেজ ফি বেশি দেয় দামে কিছুটা প্রভাব পড়েছে বলে জানান তারা। তবে সরবরাহ স্বাভাবিক থাকায় সারা দেশে সঠিক সময়ে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে জানান পাইকাররা। মামুন আবদুল্লাহর রিপোর্টে বিস্তারিত। রমজানের হট আইটেম ছোলা, ইফতারিতে যার কদর ঘরে ঘরে। তবে হুট করেই কেজিতে 10 টাকা দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন পরিবহন সংকট এবং ত্রাণ কার্যক্রমে প্রভাব পড়েছে দামে। নিম্ন আয়ের লোকের জন্য খুব কষ্ট করে এটা কেনার। যেমন যেই ছোলাটা ছিল 60 থেকে 70 টাকা, সেই ছোলাটা 100 করে। মানুষকে ত্রাণ দিতে যে এমন অবস্থা করছে,
এই সুযোগটা বড় বড় কোম্পানি নিয়ে নিয়েছে। দাম যাই বাড়ুক, পণ্য সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানান বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি। যতটুকু প্রয়োজন তোমরা ততটুকু কিনেন, কখনো মালের চাহিদা দাম বাড়বে না, চাহিদা তুলনায় আপনারা মাল পাবেন। অঘোষিত লকডাউনের বাজারে খেজুর দোকানের এই ব্যস্ততাই বলে দেয় রমজানে এর চাহিদার চিত্র। বাংলাদেশ ফ্রুটস মালিক সমিতির হিসেব মতে রমজানের এই সময় সবচেয়ে বেশি 50% বিক্রি হয় ইরাকি জাহেদি খেজুর, বাকি 50% এমিরাত গোল্ড, জাহেদি কার্টুন, নাগাল, লুলু, দাবাস এবং মরিয়মের দখলে। পাইকারি মার্কেটে মানে খেজুরের দাম এমন একটা বাড়ে নাই। রেগুলার আমরা যে কাস্টমারগুলো আছে তাদের কাছে আমরা টেলিফোনের মাধ্যমে আমরা সাপ্লাই চেনটা আমরা ঠিক রাখছি। 18 দিনে যে মালটা আমার ঢাকায় পুষতো, এই মালটা এখন পুষতেছে হচ্ছে 2 মাসে, যার কারণে লেট ফি দিতে হচ্ছে। একদিক দিয়ে লেট ফি দেওয়ার কারণে আমার কন্টেনারে কস্টিং বেড়ে যাচ্ছে, আর মার্কেট ওপেন না থাকার কারণে বিক্রিটা কমে যাচ্ছে। গত বছর এই সময়ে আমাদের টোটালি স্টোর খালি হয়ে যেত, এবার এখন আমরা ওভাবে সেল করতে পারি না। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে জনগণের সেবায় সেনা সদস্যরা রাঙ্গামাটির পাহাড়ি দুর্গম এলাকায় মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এতে স্বস্তি ফিরেছে পাহাড়ের অসহায় বাসিন্দাদের মাঝে। রাঙ্গামাটি থেকে হেফাজত সবুজের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। পাহাড়ের শান্তির জন্য দুর্গম অঞ্চলে চষে বেড়ান সেনা সদস্যরা। তবে এখন অস্ত্র পিঠে রেখে মহামারী করোনা ভাইরাস থেকে রাঙ্গামাটির পাহাড়ের বাসিন্দাদের রক্ষায় দুর্গম এলাকায় ছুটে বেড়াচ্ছেন তারা। নিজেদের রেশন বাঁচিয়ে সেই খাদ্য সামগ্রী কাঁধে নিয়ে অসহায় ও ক্ষুধার্তদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি সেনাবাহিনীর এই খাদ্য সহায়তা পেয়ে খুশি অসহায় মানুষেরা। সেনাবাহিনীরা তো এখানে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে, তো ভালো লাগতেছে আর কি। আমাদের পাশে যে ওনারা আসে দাঁড়াইছে, এটার জন্য আমরা ওনাদের স্বাগতম জানাচ্ছি। সেনাবাহিনীরা যেগুলা দিছে ওগুলা পাইয়ে আমরা খুশি। দুর্গম পাহাড়ি গ্রামে সেনাবাহিনী ত্রাণ বিতরণের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনপ্রতিনিধিরা। গরিব মেহনতি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে, সেই জন্য আমি সেনাবাহিনী এবং জোন কমান্ডার মহোদয়কে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেনাবাহিনী ত্রাণ দিতেছে হেমন্ত ভাড়ায়, আমাদের খুব ভালো লাগছে। 1 মাস পর্যন্ত এখনো কোনো দূরে যেতে পারতেছে না, লোকেরা সম্পূর্ণ ওখানে বাড়ি ঘরে বসে আছে। দেশে যে কোনো ক্রান্তিকালেই জনসেবায় সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান এই সেনা কর্মকর্তা। দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি, আজও আমরা তাদের পাশে আছি। আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চলমান সংকটে রাঙ্গামাটির দুর্গম এলাকায় এ পর্যন্ত 5 শতাধিক হতদরিদ্রের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সময় সংবাদ, রাঙ্গামাটি। চাঁদপুরে এক ঝাঁক তরুণ ঘরবন্দি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী সহ জরুরি ওষুধ। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যে প্রতিদিন তারা ছুটে যাচ্ছেন শত শত পরিবারের কাছে। উদ্যোগটিকে অন্যদের জন্য অনুকরণীয় বলে স্বাগত জানিয়েছে প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ফারুক আহমদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। চারদিকে করোনা ভাইরাস আতঙ্ক, তাই সংক্রমণ এড়াতে ঘরবন্দি মানুষ। মুঠোফোনের কল পেয়ে কাকডাকা ভোরে ঘুম ভাঙে বাজারবাড়ির দলনেতা রাসেল হাসানের। কার কি চাহিদা তা জানাতে এক এক করে কল আসে, সেই তালিকা করে সঙ্গী স্বেচ্ছাসেবীদের হাতে তুলে দেন তিনি। এইভাবেই শুরু হয় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় 21 তরুণের প্রয়াস বাজারবাড়ির প্রতিদিনের ব্যস্ততা। এ সময় নিজেদের সুরক্ষা করে স্বেচ্ছাসেবীরা চলে যান নির্ধারিত দোকানে, সেখান থেকে পণ্য সামগ্রী কিনে ছুটে যান সেবা প্রত্যাশীদের বাড়িতে। এতে ভিড় না থাকায় দোকানি এবং ক্রেতা দুই পক্ষই বেশ খুশি। খাদ্য সামগ্রী ও জীবন রক্ষাকারী জরুরি ঔষধ পৌঁছে দিতে পেরে স্বেচ্ছাসেবীরাও আনন্দিত। এই সদস্যরা নিবেদিত প্রাণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা আইসা এখানে আমাদেরকে মালগুলো অর্ডার দিলে পৌঁছায় দেয়। বাজারে আসা নিরুৎসাহিত করার জন্য ওদের নিত্য প্রয়োজনীয় পণ্যের আমরা অন্যদের বাড়িতে একটা কলের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি। জরুরি ওষুধটার কথা বলে তখন আমরা যত রাতই হোক না কেন সেই ওষুধটা পৌঁছে দেয় এবং চেষ্টা করছি শেষ পর্যন্ত যতদিন করোনা মহামারী আছে ততদিন পৌঁছে দেওয়ার। আমরা ছুটে চলছি পথে, প্রান্তরে, হাটে, বাজারে, বাড়ি থেকে বাড়ি। তারপরে বলছি ঘরের মানুষ ঘরে রবে, ঔষধ বাজার পৌঁছে যাবে। কোনো আর্থিক সুবিধা না নেওয়া তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজ। অন্যদিকে সবার জন্য অনুকরণীয় বলে জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। খুব দ্রুত
তাদের ওয়ার্ডের সাথে সাথে পৌঁছে দিচ্ছে, এটা একটা বিরল ঘটনা। আমরা ফরিদগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে এদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের এই চমৎকার উদ্যোগের জন্য। প্রত্যাশা করি প্রতিটি উপজেলায় প্রতিটি ইউনিয়নে এ ধরনের কার্যক্রম পরিচালিত হোক এবং মানুষ ঘর থেকে বের হতে নিরুৎসাহিত হোক। বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া তরুণদের নিয়ে প্রতিষ্ঠিত বাজার বাড়ি গত 3 সপ্তাহে ফরিদগঞ্জের 5000 পরিবারের ঘরে পৌঁছে দিয়েছে খাদ্য সহ জরুরি ঔষধ। সময় সংবাদ, চাঁদপুর। করোনায় অসহায়দের সাহায্যে ঠাকুরগাঁওয়ে মাটির ব্যাংকে জমানো টাকা ত্রাণ তহবিলে দিল এক শিশু। গতকাল দুপুরে জেলা প্রশাসকের হাতে মাটির ব্যাংকটি তুলে দেয় সদর উপজেলার জামালপুর এলাকার আব্দুল লতিফের মেয়ে মুক্তা। তার বাবা জানান, প্রিয়জনদের কাছ থেকে পাওয়া উপহার ও স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে জমানো টাকা কর্মহীন, অসহায়, অসচ্ছল মানুষের মাঝে উপহার হিসেবে দিয়ে এসেছে। মুক্তা স্থানীয় সেন্ট মাদার তেরেসা স্কুলের 3য় শ্রেণীর ছাত্রী। কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির দায়ে এক মিল মালিককে গ্রেফতার করা হয়েছে। সিলগালা করে দেওয়া হয়েছে মিল ও ডিলারের গোডাউন। গতকাল বিকেলে 5টা থেকে রাত 11টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব জানায়, বেলাবো উপজেলার চরকাশিমপুর এলাকার মাহাতির অটো রাইস মিলের মালিক হাজি রহিমকে চাল চুরির অভিযোগে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিলের ভেতর থেকে 6 বস্তা চাল এবং একটি মুরগির খামার থেকে উদ্ধার করা হয় আরও 15 বস্তা চাল। আটক করা হয় মিলের মালিক কাশেমকে। পরে জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করে সে। করোনা নিয়ে গুজব ঠেকাতে 50টির বেশি ওয়েবসাইট নজরদারিতে আছে বলে জানিয়েছে র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গতকাল র্যাব সদর দফতরে অনলাইন ব্রিফিংয়ে কথা জানান তিনি। এ পর্যন্ত 11 জনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, করোনা নিয়ে গুজব সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। র্যাব করোনা বিষয়ে গুজব প্রতিরোধে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। এ পর্যন্ত 50টির অধিক গুজব রটনাকারীদের সাইটকে নজরদারির মধ্যে নিয়ে আসা হয়েছে। 11 জন গুজব রটনাকারীকে আইনের আওতায় আনা হয়েছে। আবেগতাড়িত হয়ে সত্যতা যাচাই না করে সম্মানিত নাগরিকবৃন্দ এই কোনো গুজবে লাইক, শেয়ার বা কমেন্ট না করার জন্য আমি সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি। র্যাব সাইবার ভেরিফিকেশন সেন্টারের সহায়তা নিন। সন্দেহজনক যে কোনো তথ্য দিন, আমরা যাচাই বাছাই করে আপনাকে সহায়তা করব। যশোরে করোনার প্রভাবে বিপর্যয়ের মুখে রেণু ও পোনা উৎপাদন। এই অবস্থায় মৎস্য বিভাগের উৎসাহে লোকসানের ঝুঁকি নিয়ে উৎপাদন শুরু করেছে হ্যাচারিগুলো। এজন্য সরকার থেকে স্বল্প সুদে ঋণ দেওয়ার ঘোষণা দেওয়া হলেও তা পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন হ্যাচারি মালিকরা। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। দেশের মাছের উৎপাদন ব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যশোরের রেণু ও পোনা উৎপাদনকারী হ্যাচারিগুলো। জেলার 34টি হ্যাচারিতে রুই, কাতলা, মৃগেল, শিং, কই, পাঙ্গাস সহ বিভিন্ন মাছের রেণু উৎপাদন হয়। এর পাশাপাশি প্রায় 6000 নার্সারি রয়েছে যেখানে রেণু থেকে পোনা উৎপাদন করা হয়। আর এই উৎপাদন ব্যবস্থা ও ব্যবসার সাথে জড়িত জেলার প্রায় 2 লাখ মানুষ। করোনার প্রভাবে গণপরিবহন বন্ধ ও মানুষের ঘরে থাকার সরকারি নির্দেশনার কারণে গত 25 মার্চ অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ ঘোষণা করে যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতি। ফলে বিপর্যয়ের মুখে পড়ে রেণু ও পোনা উৎপাদন। এ অবস্থায় মৎস্য বিভাগের উৎসাহে ফের উৎপাদন শুরু করেছে হ্যাচারিগুলো। আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই দুর্যোগের সময় তারা হ্যাচারিগুলো এখন সচল রেখেছে এবং সোশ্যাল ডিস্টেন্স নানাবিধ কার্যক্রমের মাধ্যমে তারা পোনা সরবরাহ করে যাচ্ছে চাষিদের মাঝে। হ্যাচারি মালিকরা বলছেন, দেশের আমিষের ঘাটতি রোধে লোকসানের ঝুঁকি নিয়েই তারা উৎপাদন শুরু করেছেন। এই গাড়ি ঘোড়া বন্ধ থাকায় পার্টিরা আগের মতন সহজে আসতে পারছে না, তাদের আসতে অনেক কষ্ট হচ্ছে। যশোর জেলার হ্যাচারি মালিকগুলো এই বঞ্চিত সারা জীবনই শুনে আসছি, কিন্তু আজও পর্যন্ত কোনো লোন পায়নি। এদিকে সরকারিভাবে স্বল্প সুদে ঋণ দেওয়ার ঘোষণা দেওয়া হলেও তা পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন হ্যাচারি মালিকরা। প্রকৃত মৎস্য চাষিরা এবং হ্যাচারি মালিকরা এই ঋণ সুবিধা পেতে পারি, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন। হ্যাচারি মালিক সমিতির তথ্য মতে যশোরে গত বছর প্রায় 2,60,000 কেজি রেণু উৎপাদন হয়। সময় সংবাদ, যশোর। দেখছেন বাংলা সময়। করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট থাকায় স্বেচ্ছাশ্রমে কৃষকদের ধান কেটে দিলেন গাজীপুর মহানগর যুবলীগের নেতাকর্মীরা। গতকাল সকালে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক রাসেল সরকারের নেতৃত্বে কাউরাইদ ও হাতিয়া এলাকায় বেশ কয়েকজন কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দেন তারা। এ সময় দুটি দলে বিভক্ত হয়ে 30 সদস্যের স্বেচ্ছা শ্রমিকরা 5 বিঘা ধান কাটেন।
এর আগে শিমুলতলী ও ভোগড়া এলাকায় অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে দেন তারা, এতে খুশি কৃষকরা। ধান কাটার জন্য কুমিল্লা থেকে ৪৪ শ্রমিককে বরেন্দ্র এলাকায় পাঠালো পুলিশ। গতকাল সকালে নগরীর শাসনগাছা এলাকা থেকে বাসে করে তাদের চাঁপাইনবাবগঞ্জ পাঠানো হয়। এর আগে সামাজিক দূরত্ব বজায় রেখে জীবাণুনাশক স্প্রে করে তাদের বাসে ওঠানো হয়। ব্যক্তিগত সুরক্ষার জন্য দেওয়া হয় মাস্ক, গ্লাভস। এ সময় জেলা প্রশাসক আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতি বছর এই শ্রমিকরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ধান কাটা শ্রমিক হিসেবে কাজ করেন। ঠাকুরগাঁওয়ে ধানক্ষেত থেকে স্কুল ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পশ্চিম ভোপলা গ্রামের একটি ধান গাছ থেকে তার রাসেল নামের ৮ম শ্রেণীর ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা রাসেলকে হত্যা করে ধান খেতে ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। শুক্রবার রাত থেকে সে নিখোঁজ ছিল বলে জানান পরিবারের সদস্যরা। জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত ১০। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ইসলামপুর উপজেলার চরবরু গ্রামে সাবেক ইউপি সদস্য মিন্টুর সঙ্গে সাবেক আরেক ইউপি সদস্য রহিমের সঙ্গে সরকারি খাস জমি দখল করাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেলাল নামে একজন নিহত হন, গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আরও ১০ জন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশের ৬০ জেলায় ছড়িয়েছে করোনা, আরও ৯ জনের মৃত্যু। ৭ জনই ৭০ মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪০-এ। নতুন সংক্রমিত ৩০৯ জন। করোনা রোধে হাইড্রোক্সিক্লোরোকুইন সহ 4টি ওষুধ দেওয়ার সিদ্ধান্ত জাতীয় কমিটির। যথাযথ পরীক্ষা ছাড়া ব্যবহারের ফলাফল নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট প্রস্তুত, নমুনা দেওয়া হলো মার্কিন সিডিসিকে। যাচাই ছাড়া গ্রহণ করা উচিত নয় বলছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। পোশাক কারখানা থেকে কাজে যোগ দেওয়ার নির্দেশে আবারও ময়মনসিংহ থেকে ঢাকামুখী শ্রমিকের স্রোত। স্থানীয় শ্রমিকদের চালুর আহ্বান বিজিএমইএর। এবং সুনামগঞ্জে পুরো ধান পাকতে সময় লাগবে আরও 10 থেকে 15 দিন। জলাবদ্ধতার পাহাড়ি ঢলের শঙ্কায় যথাসময়ে ঘরে তোলা নিয়ে সংশয়। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।